তিন কারণে জি পরিবর্তিত হয়, জি এর মান তিন কারণে পরিবর্তিত হয়। জি এর মান নির্ভর করে নাম্বার 1 বস্তুর অবস্থানের উপর, এটাকে আমরা বলি, এটার একটা নাম আছে উচ্চতার ক্রিয়া বলি, এটাকে উচ্চতার ক্রিয়া বলে, উচ্চতার ক্রিয়া বলে। আর নাম্বার 2 পৃথিবীর আহ্নিক গতি, ঘূর্ণনের জন্য পৃথিবীর বা গ্রহের ঘূর্ণনের উপর। ঠিক আছে। আর নাম্বার 3 আকৃতির উপর, পৃথিবী বা গ্রহের আকৃতির উপর। এই তিনটা বিষয়ের উপর জি এর মান নির্ভর করে। তাহলে প্রথমটাকে আমরা বলি উচ্চতার ক্রিয়া। ঠিক আছে, প্রথমটা আমরা ব্যাখ্যা করব। নাম্বার 1 উচ্চতার ক্রিয়া। উচ্চতার ক্রিয়া এইটার তিনটা পার্ট আছে, একটা হলো পৃষ্ঠে, একটা হলো বাইরে, এইচ উচ্চতায়, এইচ গভীরতায়, পৃষ্ঠে, তিনটা বিষয় আছে। তাহলে আমরা যদি প্রথমে দেখি পৃষ্ঠেরটা, যদি আমরা দেখি এই এম ভরের আর ব্যাসার্ধের পৃথিবী। ঠিক আছে, তাহলে এর ঘন এবং ঘনত্ব রো। তাহলে এম ভরের আর ব্যাসার্ধের পৃথিবী। পৃষ্ঠে যদি আমরা দেখি, পৃষ্ঠে কোনো বস্তু যদি অবস্থান করে, পৃষ্ঠে জি এর মান হলো জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। আমরা লাস্ট এটা আমরা করছি জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা চাইলে এইটাও রাখতে পারি, চাইলে আমরা এটাকে এইভাবেও বদলাইতে পারি, জি বাই আর স্কোয়ার আর এম ইকুয়াল টু 4/3 পাই আর কিউ রো। এইটাও আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। তাহলে আর স্কোয়ার আর কিউবে কাটা, তাহলে জি ইকুয়াল টু 4/3 পাই জি রো আর। তাহলে পৃষ্ঠে জি এর মান এই দুইটা সমীকরণের উপর ডিপেন্ড করে। এই একটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, এবং এই আরেকটা, এই আরেকটা, এই দুইটা হলো পৃষ্ঠে জি এর মান। ঠিক আছে, তাহলে পৃষ্ঠের জি এর সমীকরণ আমরা এটা এস সারফেস বলতে পারি, এস সারফেস পৃষ্ঠে জি। এখন যদি আমরা বাইরে কোনো বস্তু নেই, বাইরে, ঠিক আছে, বাইরে যদি কোনো বস্তু নেই, নাম্বার 2 পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় যদি আমরা জি বের করতে চাই, পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, তাহলে এই হলো কেন্দ্র, এইটা হলো, ধরো এখানে এম ভরের বস্তু আছে, এতটুকু হলো এইচ, এতটুকু হলো এইচ, এইটা আর। তাহলে এখানে আর ইকুয়াল টু আর প্লাস এইচ। তাহলে এফ কত? এফ হলো জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি জি এম এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এবং এইখানেও কিন্তু আমরা কোন সূত্রটার, মানে কোন আইডিয়া থেকে, যে কোনো এই যে এর দ্বিতীয় সূত্র, নিউটনের শেল থিওরির দ্বিতীয়টা, শেল থিওরি, হ্যাঁ দ্বিতীয় শেল থিওরি থেকে, যে বহিস্থ কোনো খোলক
যে খোলক বহিস্থ কোনো বস্তুর উপর মানে মহাকর্ষ বল প্রয়োগ করলে খোলকের ভর সমগ্র ভর কেন্দ্রে ক্রিয়া করে। তাহলে এখানে আমরা অসংখ্য খোলক চিন্তা করতে পারি, অসংখ্য খোলক, এবং সবগুলা খোলকের কেন্দ্র একটাই। তাহলে সবগুলা খোলকের জন্য ভর মানে ওই সবগুলা খোলকের ভর যোগ হয়ে মোট ভর হয়ে যাবে কেন্দ্রে এম। তাহলে সব ভর আমরা কেন্দ্রে চিন্তা করতে পারি এবং এটা পৃষ্ঠ পর্যন্ত চলবে। তাহলে F ইকুয়াল টু mg ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু জি এম এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে সুতরাং জি আউটসাইড, ও দিয়ে আউটসাইড বাইরে আমরা বোঝাচ্ছি, সেটা হলো জি এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এবং আউটসাইডের জন্য পারফেক্ট ইকুয়েশন বলতে এটাই। আরো একটা ইকুয়েশন আছে কিন্তু এটা পারফেক্ট না। বাইরে কোনো বিন্দুতে জি এর মান সর্বদা এটা দ্বারা আমরা পাবো, বাইরে কোনো বিন্দুতে জি এর সমীকরণ। তাহলে বাইরে কোনো বিন্দুতে জি এর সমীকরণ এটাই হবে। এখন পৃষ্ঠে কত, জি সারফেস কত, জি সারফেস কত, জিএম বাই আর স্কয়ার। জি সারফেস হলো জিএম বাই আর স্কয়ার। তাহলে দুইটা যদি তুলনা করি, সুতরাং জি আউটপুট বাই জি সারফেস কত পাওয়া যাবে, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু আর স্কয়ার ডিভাইডেড বাই জি এম। এটা কাটা, তাহলে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। সুতরাং জি আউটসাইড ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি সারফেস। চাইলে আমরা এই সমীকরণটাও আমরা ব্যবহার করতে পারি, চাইলে এই সমীকরণটাও ব্যবহার করতে পারি যদি আমরা সারফেসের ভ্যালুটা আমাদের জানা থাকে, যে পৃষ্ঠে জি এর মান কত সেটা জানা থাকলে আমরা এটা ব্যবহার করতে পারবো, অন্যথায় কিন্তু এটা ব্যবহার করতে পারবো না। পৃষ্ঠে জি এর মান জানা থাকলে আমরা এটা ইউজ করতে পারবো, না হলে পারবো না। তাহলে আমরা এই 1 নাম্বার সমীকরণ, এই 2 নাম্বার সমীকরণ, এই দুইটা আমরা ইউজ করতে পারবো। এটার একটা অন্যরকম ফরম্যাট আছে, কিন্তু এটা আমাদের মানে যেহেতু বইগুলাতে আছে, মাঝে মাঝে এমসিকিউ এ আসে, আমাদের জানা লাগবে। কিন্তু ম্যাথে আমরা কখনো ওই সূত্রটা ইউজ করব না, ম্যাথে আমরা কখনোই সূত্রটা ইউজ করব না। দেখো এই জি আউটপুট ইকুয়াল টু লিখতে পারি আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর মাইনাস 2 লিখা যাবে। উল্টায় দিলাম আর ইনভার্স করে দিলাম। এইটা আসলে এই যে আর প্লাস এইচ বাই আর ইনভার্স 2, এটা কত হবে 1 বাই আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, তাই না? জি স্যার। তাহলে এটাকে উল্টায় দিলে হয়ে যাবে আর স্কোয়ার ডিভাইডেড বাই বা আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এই উল্টাভাবে আমরা এটা লিখতে পারি এবং আমরা এই ফরম্যাটে এটা লিখলাম। তাহলে জি সারফেস এটা হয়ে যাবে 1 প্লাস এইচ বাই আর আর টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এইটা আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এরকম একটা দ্বিপদী বিস্তৃতি বলে নাকি 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 হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতি বলে বোধহয়। মনে আছে এই সমীকরণ 9 10 এ পড়ছো না? 9 10 এ এটা ছিল। জি স্যার ছিল। কি হবে এটা? 1 মাইনাস 2x প্লাস কত আসবে? হ্যাঁ, ভুলে গেছি স্যার। আমাদের পরের টার্মগুলো আমাদের উপরে পাওয়ার মাইনাস ছিল, আমাদের উপরে পাওয়ার ছিল স্যার।
ইন্টারমিডিয়েট অবশ্য শর্ট সিলেবাস থাকলে দেখবা না, ফুল সিলেবাসে আছে এটা। তাহলে জিএস ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই আর প্লাস আরো হায়ার টার্ম, ওইগুলো আমার দরকার নাই। এই হলো আমাদের তাহলে ওই যে হায়ার টার্ম গুলো আসলে স্কোয়ার থাকে, এইচ এর মান অতি ক্ষুদ্র হলে অর্থাৎ আর গ্রেটার এইচ হলে আমরা বাকি যে টার্মগুলো ওইগুলা, বাকি টার্মগুলো আমরা এগুলা বাদ দিতে পারি, এগুলা বাদ দিয়ে দিই, হায়ার টার্মগুলো আমরা বাদ দিয়ে দিই। তাহলে তখন আমরা লিখি জি আউটসাইড ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই আর জি সারফেস। এবং এইটা কন্ডিশনাল ইকুয়েশন, মনে রাখতে হবে এটা কিন্তু কন্ডিশনাল ইকুয়েশন। কিসের কন্ডিশন? এই যে এইচ এর মান অতি ক্ষুদ্র হলে, বেশি হলে কিন্তু এটা হবে না, অতি ক্ষুদ্র হলে ধরো 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার তাও তুমি করতে পারলে, ইউজ করলা। কিন্তু যদি 2-3 কিলোমিটারও ইউজ করা উচিত না, তাও আমরা মনে করো 1-2 কিলোমিটার পর্যন্ত এটা ইউজ করতে পারি, এর বেশি না। যে অল্প উচ্চতার জন্য, স্বল্প উচ্চতার জন্য এই সমীকরণটি শুধুমাত্র স্বল্প উচ্চতার জন্য প্রযোজ্য। স্বল্প উচ্চতার জন্য প্রযোজ্য, অন্য ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু আমরা সমীকরণটা দেখব তো, যে কারণে এই আইডিয়াটা থাকা উচিত। এবং এইটার এরর অনেক, এরর কিন্তু অনেক। মানে এই যে কেমন এরর, এইচ ইকুয়াল টু যদি r/2 বসাও তাহলে কত আসবে? স্যার 1 মাইনাস 1 জিএস, 0 চলে আসবে। তার মানে বুঝতেই পারতেছো এটা কিন্তু খুব মারাত্মক ইকুয়েশন। সাধারণত যদি স্বল্প উচ্চতার কথা উল্লেখ না থাকে, আমরা এইটা দিয়ে এই সমীকরণ দিয়ে ম্যাথ করব না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো কিছু এমসিকিউ দিবেই যে এটা দিয়ে সলভ করার জন্য স্বল্প উচ্চতা বলে দিবে স্বল্প উচ্চতার ক্ষেত্রে, ঠিক আছে? তখন আমরা এই সমীকরণটা ইউজ করব, না হলে আমরা এই 1 আর 2 এই দুইটা দিয়ে আমরা সলভ করে ফেলবো। আমরা এই 3 নাম্বারটা সহজে ইউজ করব না, কিন্তু স্বল্প উচ্চতার জন্য আমরা এটা ব্যবহার করব। এবং এইটার গ্রাফ আছে কিন্তু স্বল্প উচ্চতা, যেমন আমাদের কলেজে একবার আসছিল গ্রাফটা, এদিকে হলো জি আর এদিকে হলো আর। তাহলে এই পৃষ্ঠে আর ইকুয়াল টু আর হলে এখানে হলো জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। স্বল্প উচ্চতার জন্য এইটা আমরা একটা স্ট্রেট লাইনের মতো আঁকি, স্ট্রেট লাইনের মতো। এখান থেকে ধরো একটা স্ট্রেট লাইন, অল্প, খুবই অল্প, এটা এর জন্য আমরা এটা করি। স্বল্প উচ্চতার জন্য জি ভার্সাস এই আর এর লেখচিত্র, বা এইচও লিখতে পারো, আর বা এইচ, আর বা এইচ এর লেখচিত্র। তাহলে স্বল্প উচ্চতার জন্য এই সমীকরণটা আমাদের দরকার, অধিক উচ্চতার জন্য এটার আসলে ভ্যালিডিটি নাই, দরকার নাই। স্যার গ্রাফে ব্লু কালারের ওই দাগটাতে কি বোঝাইছেন? ওই যে স্ট্রেট লাইন, এটা কমবে না? ওইটুকুই গ্রাফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটুকুই গ্রাফ। এটা আবার লম্বা করে আঁকলে হবে না, এটা যদি তুমি লম্বা করে আঁকো 0 দিয়ে দিবে, কারণ এটা অনেক দূর পর্যন্ত এটা স্ট্রেট লাইন না, ওইটা লম্বা করে আঁকলে হবে না। আর যদি আমরা এমনি 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 করি যে গ্রাফ আঁকি, এদিকে ধরো হলো আর, এদিকে হলো জি, তাহলে এই যে বাইরে আর ইকুয়াল টু আর, বাইরে গ্রাফ হলো এরকম বক্ররেখা। তাহলে স্বল্প উচ্চতার জন্য আমরা এটা যে স্ট্রেট লাইনটা পাবো, অল্প একটু অংশ স্ট্রেট পাবো না? তাহলে এই যে এই অল্প একটু অংশ আসলে এই গ্রাফটা ইউজ করতেছি, কি বুঝা গেছে? আর এইদিকে হলো জি প্রপোর্শনাল টু 1/r², যেখানে আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, 1/r²।
এই যে এই যে এই যে এখান থেকে আমরা পাই জি প্রপোর্শনাল টু 1/r²। এই জন্য এই গ্রাফ আসলে এই অল্প করে আঁকতে হবে, এই ক্ষুদ্র একটা স্ট্রেট লাইন দিতে হবে, বেশি করে আঁকলে হবে না। এবং এটা আসলে এনডিসি তে আসে, অন্য কোনো জায়গায় আসবে না, টেনশন করার কিছু নাই। আসলে এনডিসি তে আসে, অন্য জায়গায় আসে না এটা। নাম্বার 3, পৃথিবীর পৃষ্ঠ হতে স্যার পৃষ্ঠাটা একটু উপরে নেবেন। স্যার গ্রাফের আগের পার্টটা আর পুরোটা সরল লেখা হবে না? কোনটা? মানে স্যার যখন নির্দিষ্ট গভীরতা থেকে আস্তে আস্তে উপরে যাব। হ্যাঁ হ্যাঁ, এরকম হবে, আসতেছি ওটা আসতেছি। তাহলে পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ গভীরতায়, যদি আমরা এইচ গভীরতায় যাই তাহলে কি ঘটবে? ধরো এই পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ আর, তাহলে আয়তন 4/3πr³। সুতরাং ঘনত্ব রো ইকুয়াল টু m/v। তাহলে m/4/3πr³ রো কেন আবার, তাহলে রো ইকুয়াল টু 3m/4πr³। এবং চাইলে আমরা রো এর ভ্যালুটা ইউজ করতে পারি, সরি m ইকুয়াল টু 4/3πr³ রো। ঠিক আছে, তাহলে এই হলো ঘনত্ব এবং ভর এর সম্পর্ক। এখন একটা বস্তু যদি এইখানে এইচ গভীরতায় এই পি বিন্দুতে অবস্থান করে, তাহলে বস্তুটি এই যদি হয়, তাহলে এই পুরাটা হলো ক্যাপিটাল আর, এতটুকু হলো স্মল আর, তাহলে এতটুকু হলো আর মাইনাস স্মল আর বা এইচ। তাহলে আমরা লিখতে পারি পি বিন্দুতে কোনো বস্তু অবস্থান করলে বস্তুটি আর ব্যাসার্ধের নিরেট গোলকের পৃষ্ঠে এবং আর মাইনাস এইচ বা আর মাইনাস স্মলার বা এইচ পুরুত্বের ফাঁপা গোলকের অভ্যন্তরে অবস্থান করে। স্যার পৃথিবীর নি রেড গোলক ধরে কেন? পৃথিবীর ভিতরে ফাঁপা না? পৃথিবীর ভিতরে ফাঁপা অনেক কিছু আছে, ফাঁপা আছে যেখানে গ্যাস আছে, এখানে ফাঁপা আছে। ধরো যেখানে তেল আছে এখানে আবার লিকুইড আছে। পানি আবার লিকুইড হবে না, পানি আসলে মাটির সাথে লেয়ারেই থাকে, একই স্তরে থাকে, এর জন্য আলাদা কোনো কিছু হয় না। তারপরে আবার সমুদ্রের জন্য গর্ত আছে বিভিন্ন, বা যেখানে গর্ত আছে এখানে সমুদ্র আছে। আবার একবারে কেন্দ্রে গলিত আছে,
মানে আয়ন কোর, মানে হ্যাঁ ধাতুর একটা ইয়ে আছে, পিণ্ড আছে। তাহলে ম্যাথ করার সময় একবারে অলওয়েজ নিরেট গোলক ধরে নেই কেন? নিরেটেই ধরবো, কি ধরবা তুমি? তো ফাপায় তো ধরা যায় না স্যার, এই যে বাস করতেছে না এই না জায়গাতে। না না, ফাপা ফাপা ধরা যাবে না, নিরেটই তো ধরবা। তুমি অন্য কি ধরবা? এমনি আসলে পৃথিবী এত বড়, আমরা রাফলি নিরেট ধরলে এটা একুরেট চলে আসে। এইটার যে মনে করো এররটা বা এই যে একটু হেরফের হয়, এটা খুবই কম, অতি নগণ্য। ঠিক আছে। আচ্ছা স্যার। তাহলে পি বিন্দুতে কোনো বস্তু অবস্থান করলে বস্তুটি আর ব্যাসার্ধের নিরেট গোলকের পৃষ্ঠে এবং আর মাইনাস স্মল আর পুরুত্বের ফাঁপা গোলকের অভ্যন্তরে অবস্থান করে। তাহলে দুইটা, তাহলে এই এই যে আমার এই যে ফাঁপা ফাঁপা অংশটা, এই ফাঁপা অংশটার জন্য ভিতরে বল কত? 0। 0। শেল থিওরি, 1 নাম্বার শেল থিওরি অনুযায়ী এই যে খোলকটার জন্য, শেলটার জন্য পি বিন্দুতে মোট মহাকর্ষ বল 0। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে আর মাইনাস আর পুরুত্বের ফাঁপা গোলকের জন্য পি বিন্দুতে মহাকর্ষ বল 0। লব্ধি চাইলে লিখতে পারো, লব্ধি মহাকর্ষ বল 0। 1 নং শেল থিওরি অনুযায়ী এটার জন্য লব্ধি মহাকর্ষ বল 0, কোনো মহাকর্ষ বল এটার অভ্যন্তরে নাই। ঠিক আছে। তাহলে এটাকে অন্তঃপৃষ্ঠে অবস্থান করতেছে তাই না? হ্যাঁ অন্তঃপৃষ্ঠে অবস্থান করতেছে এই গোলকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্তঃপৃষ্ঠে অবস্থান করতেছে। এই জন্য এটা মানে আমরা এই ওইটার জন্য কোনো ওই যে রিংটা বা সরি রিং বলতেছি কেন, ফাঁপা গোলকের জন্য ওই বিন্দুতে কোনো মহাকর্ষ বল থাকবে না, থাকবে বাকিটা। তাহলে আর ব্যাসার্ধের গোলকের আয়তন কত? ভি প্রাইম ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে আর ব্যাসার্ধের গোলকের ভর এম প্রাইম ইকুয়াল টু রো ভি প্রাইম। তাহলে 4/3 পাই আর কিউব রো। তাইলে আমরা 4/3 পাই আর কিউব ইন্টু 3m/4 পাই ক্যাপিটাল আর কিউব, এটা লিখতে পারি। 4 কাটা, পাই পাই কাটা, 3 কাটা। তাহলে এম প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি m আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব, m ক্যাপিটাল স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব, এইটা। তাহলে সুতরাং আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে জি এর মান জি ইনসাইড হলে, তাহলে জি ইনসাইড কত হবে? জি এম প্রাইম বাই আর স্কয়ার, তাহলে আমরা চাইলে এটা লিখতে পারি জি আর স্কয়ার ইন্টু 4/3 পাই আর কিউব রো। তাহলে জি ইনসাইড ইকুয়াল টু 4/3 পাই জি রো আর। ঠিক আছে। চাইলে আমরা এটা আর ইকুয়াল টু 4/3 পাই জি রো আর মাইনাস এইচ, এটা লিখতে পারি। এবং এইটাই কিন্তু আসলে মেইন ইকুয়েশন, এটা হলো আমাদের মেইন ইকুয়েশন। এবং এইটা একবারে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত চলে। হ্যাঁ, কেন্দ্রে আর 0, সুতরাং জি সেন্টার 0, পৃষ্ঠে আর ইকুয়াল টু
আর ইকুয়াল টু আর, তাহলে জি সারফেস কত 4/3 পাই জি রো আর। আমরা কিন্তু এই যে এইটা আমরা দেখাইছি সারফেসে একবার, এইটা কেন্দ্র থেকে সারফেস পর্যন্ত এই সমীকরণটা মানে, এবং এইটা দিয়ে আমরা বলতে পারি যে এই যে কেন্দ্র থেকে যদি পৃষ্ঠ পর্যন্ত আমরা নেই, এদিকে হলো জি, এদিকে হলো আর, তাহলে এটা হলো জি সারফেস হলো জিএম বাই আর স্কয়ার। তাহলে এইটা কোন পর্যন্ত, আর ইকুয়াল টু আর পর্যন্ত, এবং এটা স্ট্রেট লাইন হবে। এখানে জি সমানুপাতিক আর, আর লেস দেন আর, এবং কেন্দ্র থেকে একবারে পৃষ্ঠ পর্যন্ত আমার এই সমীকরণটা মানবে। হ্যাঁ, চাইলে আমরা এই যে এই সমীকরণটা ইউজ করতে পারি, আবার এইটাও ইউজ করতে পারি, জি ইনসাইড ইকুয়াল টু জি বাই আর স্কোয়ার ইন্টু এম প্রাইমের মান কত, এম আর কিউব বাই আর কিউব, ক্যাপিটাল আর কিউব। তাহলে আমাদের হয়ে যাবে জি ইনসাইড ইকুয়াল টু হয়ে যাবে কত, জি এম আর বাই আর কিউব, জি এম আর বাই আর কিউব। এই সমীকরণ আমরা ব্যবহার করতে পারি, জি এম আর মাইনাস এইচ বাই আর কিউব। এবং এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, কিন্তু এই যে আমরা এই ফরম্যাটটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা জি সারফেস পাইতেছি এটা 4/3 পাই জি রো আর, আর জি ইনসাইড হলো 4/3 পাই জি রো স্মল আর। সুতরাং জি ইনসাইড বাই জি সারফেস কত হবে, স্মল আর বাই ক্যাপিটাল আর। তার মানে হলো জি ইনসাইড ইকুয়াল টু আর বাই আর জি সারফেস, এটা হলো আর মাইনাস এইচ বাই আর জি সারফেস। সুতরাং জি ইনসাইড 1 মাইনাস এইচ বাই আর জি সারফেস। এই সমীকরণও কিন্তু পারফেক্ট। তাহলে কোন কোন সমীকরণ পারফেক্ট, এটা হলো 1 নাম্বার, এই যে এইখানে আছে 2 নাম্বার, আর এইখানে আছে 3 নাম্বার। এইখানে তিনটাই পারফেক্ট, একবারে পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত এই তিনটাই পারফেক্ট। ঠিক আছে, এই যে যেমন এইটা থেকে h ইকুয়াল টু যদি 0 হয়, তবে এটা হলো সারফেস অর্থাৎ পৃষ্ঠে, জি ইনসাইড ইকুয়াল টু জি সারফেস, আর h ইকুয়াল টু আর হলে অর্থাৎ কেন্দ্রে কত, জি ইনসাইড 1 মাইনাস 1 জি সারফেস 0। এই যে আমরা এই সমীকরণ দিয়ে যে ব্যাখ্যাটা দিছিলাম, এই সমীকরণ দিয়ে যে ব্যাখ্যাটা দিছি, এইখানেও আমরা সেম, এইটা দিয়েও সেম ব্যাখ্যা দিতে পারি, যে কেন্দ্রে জি এর মান 0, কেন্দ্রে জি এর মান 0। আমরা এই যে উপরের সমীকরণটা, এই যে এই ফরম্যাটের সমীকরণটার সবচেয়ে ভালো ব্যবহার হলো সরল দোলক। এবং এটা কিন্তু আমরা মানে চ্যাপ্টার 4 এ কাজে লাগে, সরি চ্যাপ্টার 5, 6 আর 8 তিন চ্যাপ্টারে কাজে লাগে। আমরা লিখতে পারি জি ইনসাইড ইকুয়াল টু 4/3 পাই জি রো আর, তাই না? জি স্যার। এইখানে যদি আমরা একটা মাইনাস দেই, মাইনাস না দিলেও চলতো, আমরা মাইনাস দেই, তাইলে এইটা হলো এই যে জি ইনসাইড ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার আর এর সাথে যদি তুলনা করি, আমরা এই ইকুয়েশনটা যখন সরল দোলকের স্প্রিং এর দোলনকাল পড়ানোর সময় ইউজ করছিলাম,
যে এই যে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এবং এটা হলো সরল দোলকের ফরম্যাট আর কি। এই বিষয়টা কেন আসতেছি, ধরো যদি আমি পৃথিবীর এই ব্যাস বরাবর যদি একটা সুড়ঙ্গ করি, তাহলে একটা বস্তুকে ছেড়ে দিলে কি হবে, সে দুলতে থাকবে। এইখান থেকে ছেড়ে দিলে এই গিয়ে এই বরাবর দুলতে থাকবে। তাহলে ব্যাস বরাবর সুড়ঙ্গ করে যদি কোনো বস্তুকে ছেড়ে দেয়, সে দুলতে থাকবে। দোলনকাল কত হবে? ব্যাস বরাবর, হ্যাঁ ব্যাস বরাবর সুড়ঙ্গ করে কোনো বস্তুকে ছেড়ে দিলে এটি সরল দোলন গতি লাভ করে। গতি, স্যার হ্যাঁ বলো। স্যার যদি স্যার ব্যাস বরাবর না করে, যদি স্যার কোনো জ্যা বরাবর করে তাহলে কি হবে? হ্যাঁ হবে, যে কোনো দিকে হবে। আমরা ব্যাস বরাবরটা আগে পারি, পরে যে মানে সব দিকে আসলে দোলনকালে একই হবে। কারণ হলো ওইখানে ত্বরণ কমে যাবে, সময় একই লাগবে যেদিকেই করো। তুমি যদি এই বরাবরও করো, তাও দুলতে থাকবে। যে বরাবরই করো, দুলতে থাকবে। তো দোলনকাল তো সমান হবে স্যার। হ্যাঁ সমান হবে, কারণ এইদিকে জি এর মান বেশি, বেগ বেশি লাভ করবে, এইদিকে জি এর মান কম, বেগ কম লাভ করবে, সময় একই লাগবে। সময় আসলে খুব কম লাগে। তুমি মনে করো যে এইখান থেকে এই মাথা থেকে এই মাথায় যাইতে তোমার মাত্র 46 মিনিট, 43-44 মিনিট বা এরকম সময় লাগবে। খুব অল্প সময়ে ওই পাশে চলে যাওয়া যায়। বুঝছি স্যার। তাহলে আমরা এইখানে ওমেগা স্কয়ার সমান কি লিখতে পারি? 4/3 পাই জি রো। তাহলে ওমেগা সমান লিখতে পারি √4 পাই জি রো বাই আর, সরি এটা পাই আর না, পাই। তাহলে 2s পাই বাই টি ইকুয়াল টু √4 পাই জি রো বাই, স্যার 3 হবে না? 3 হবে, ওইটাই তো ভুল করলাম, 3 হবে। সুতরাং টি ইকুয়াল টু 2s পাই √3/4 পাই জি রো। এই হলো দোলনকাল, এবং এটা কনস্ট্যান্ট দোলনকাল। টি এর মান কত? এই যে দেখো 2s পাই √3/4 পাই, জি এর মান হলো 6.67 ইন্টু 10⁻⁻11, আর রো এর মান হলো 5370 মনে হয়, বা 5400 ধরো। তাহলে কত দেখো, কত আসে সময়? $5370 ধরা যায়, 5300 ধরা যায়, যে মানে রো এর মান 5400 ধরলাম, সমস্যা নেই। কত আসে? স্যার 5115 5115.354 সেকেন্ড। এটা মিনিটে নাও, 60 দিয়ে ভাগ করো, 85.256। এই 84 আছে আর কি, যদি আমরা ইয়া ধরি 84 মিনিট আছে। 85 দশমিক কত 256 মিনিট। তার মানে এক পাশ থেকে আরেক পাশে যাইতে কত? এটা তো দোলনকাল। মানে কি দোলনকাল হলো এইখান থেকে স্টার্ট করে এই পুরাটা গিয়ে এখানে যাবে। হ্যাঁ, কেন্দ্রে গিয়ে ত্বরণ শূন্য হয়ে যাবে, কিন্তু তখন গতিশক্তি থাকবে। তাহলে এইখানে ত্বরণ সবচেয়ে বেশি, গতিশক্তি লাভ করে এইখানে ব্যাগটা সবচেয়ে ভি ম্যাক্স হবে, এখানে ম্যাক্সিমাম ব্যাগ হবে, তারপরে আবার এইদিকে ব্যাগ শূন্য হবে। এখন ইন্টারেস্টিং বিষয় কি, ধরো তুমি একটা সুড়ঙ্গ করলা, ওই পাশের জন খালি টান দেয়, ওই ব্যাগ শূন্য হয়ে যাবে না, খালি ওর ওজনটার সমান বল প্রয়োগ করে ওকে আটকা রেখে দিতে পারবে। এবং মাত্র 42 মিনিটে 42 দশমিক সামথিং 43 মিনিটের কম সময়ে ওই পারে চলে যাবে। স্যার শেষের কথাটা একটু আরেকবার বলবেন? ধরো এই বিন্দুতে ব্যাগ কত? এখানে জিরো, তাহলে এইখানে ব্যাগ কত? 0 স্যার।
তাহলে 0 না? তাহলে সে আমি যখন সুরঙ্গের ওই পারে যাব একবারে মুখের মধ্যে আমার বেগ কত হবে? 0 হবে। জিরো তাহলে স্যার। আমার ওজনের সমান বল দিয়ে আমাকে আটকে রাখতে পারবে না? জি স্যার। তাইলে শেষে কিন্তু এই যে আমার ওজনের সমান বল দিয়ে খালি গর্ত থেকে সরায় দিলে হবে, মানে এই গর্তটা থেকে মুখটা থেকে সরায় দিলেই হবে। সেখানে তাহলে জি আমি আই সমান মাইনাস ওমেগা স্কয়ার আর হওয়ার কারণটা কি স্যার? কোনটা? এটা জি আই সমান মাইনাস ওমেগা স্কয়ার আর। এইটা আমরা এটা চ্যাপ্টার 8 এর পড়া, জাস্ট আমরা ওইখানেও পড়াবো এই জিনিসটা, ওইখানেও পড়াবো, জাস্ট এইখানে মানে আইডিয়াটা দিয়ে রাখা আর কি। যে এইখানেও অনেক সময় চলে আসে তো দোলনকাল কত, কারণ তোমার যখন তুমি এইচএসসি এক্সাম দিবা তখন তো তোমার ফুল সিলেবাস কমপ্লিট থাকবে, তো দেখবা যে এই চ্যাপ্টারও ওই দোলনকালের মানে ম্যাথ চলে আসে, এমসিকিউ চলে আসে, তো জাস্ট আইডিয়াটা রাখা আর কি। এবং এটা ফিক্সড, এটা কখনোই বদলাবে না। হ্যাঁ, আমরা সাইডে নিলে একটু কমপ্লিকেটেড হবে হিসাবটা, কিন্তু ওইটাও বের করা যাবে, ওইগুলোও কিন্তু আছে। তুমি যদি এই যে ইন্ডিয়ান বই বা দেখো ওই সাইডেরটাও আছে, তা আমাদের দেশে এত কমপ্লিকেটেডটা লাগে না। স্যার এই যে যেটা বলেন যে ওজনের সমান বলটা যদি সরাই নেই, তার মানে কি স্যার, মানে আমাদের যেটা তাহলে ভূপৃষ্ঠ এখানে আমার বেগ কত? বেগ স্যার শুরুতে 0 ছিল, এখানে তাহলে কেন্দ্রে দেখো, তাহলে যখন আমি শুরুতে আমাকে যে ধরে রাখতে পারে, মানে মানে এই যে কি বলে মানে তুলতে পারবে, সে কি করবে? ওইখানে আমাকে ধরে রেখে সরাই দিলেই তো আমি আর পড়বো না, নিচে যাব না স্যার। তাইলে আমি এই প্রান্ত থেকে, ধরো এই প্রান্ত থেকে যাত্রা শুরু করলাম, আমি এইখান থেকে যাত্রা শুরু করে এইখানে গিয়ে আবার ব্যাগ এখানে 0, তাহলে এখানে 0 হইলে ওই বল শুধু আমার ওজনের সমান বল প্রয়োগ করে আমাকে সরাই দিলে আমি ওই পারে পৌঁছে যাব। এবং সময় লাগবে কত? এর অর্ধেক t/2 2t/2 মিনিট, এই মিনিট সময় লাগবে। 42 আমাদের থামায় রাখতে লাগবে। না না না, এইখান থেকে এই পাশে পৌঁছতে আমার সময় লাগবে t/2। সরল দোলক বলা হয় এখান থেকে গিয়ে আবার ওইদিকে আসা, ওটা হলো একটা দোলনকাল। আচ্ছা, আমরা এই যে জি সারফেস পাইছে হলো gm/r² বা 4/3 পাই জি রো আর। জি ইনসাইড পাইছি কি 4/3 পাই জি রো আর মাইনাস এইচ, হ্যাঁ, বা এটা পাইছি জি এম r/r³। আর জি আউটসাইড পাইছি হলো gm/r² বা gm/r+h²। তাহলে এই তিনটা যদি গ্রাফ আমি একসাথে আঁকি, তিনটার গ্রাফ, এবং ইন্টারেস্টিংলি আমরা একটু আগে বলে রাখি যে যেহেতু আমরা লাস্ট ক্লাসটার সুবিধা একটু নেই, এটাকে আমরা কি বলতে পারি? ই সারফেস। এটাকে কি বলতে পারি? ই ইনসাইড। আর এটাকে কি বলতে পারি? ই আউটসাইড, তাই না? কারণ প্রাবল্য আর জি সংখ্যাগতভাবে একই রাশি, প্রাবল্য জি সংখ্যাগতভাবে একই রাশি, আমরা লাস্ট ক্লাসে এটা আলোচনা করছি। তাহলে আমরা যদি এটা স্যার জি ইনসাইড এর লাস্ট ইকুয়েশনটা বুঝিনি, মানে gm/r³। কেন এটা এই যে এখানে দেখাইছি, এই যে দেখো, এই যে এই এম প্রাইমের এই ভ্যালুটা বসাইছি আমরা। ও আচ্ছা স্যার। এম প্রাইমের এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, কই এই যে এখানে বসাইছি, তখন আমরা এই সমীকরণটা পাই gm/r³ বা এই যে এই ফর্মটা আমরা পাই। তাহলে আমরা যদি গ্রাফ ড্র করি, এদিকে যদি আমরা নেই আর, আর এদিকে যদি নেই আমরা জি বা ই, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত? gm/r²। এই ভ্যালুটা কোথায় পাওয়া যায়? সারফেস। সারফেসে। তাহলে এটা হলো r = r।
তাহলে এই দিকে আমরা পাবো এরকম, তাহলে এখানে জি সমানুপাতিক আর, আর লেস দেন আর, আর এই পাশে পাবো এরকম, এখানে হলো জি প্রপোর্শনাল টু 1/r², আর গ্রেটার দেন আর একসাথে, আর এটা হলো আমাদের সারফেসে আর ইকুয়াল টু আর। ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠ হতে একই নির্দিষ্ট উচ্চতা এবং গভীরতায় জি এর মান একই পাওয়া যায়, সেই উচ্চতা বা গভীরতার মান কত? পৃথিবী পৃষ্ঠ হতে একই উচ্চতায় এবং গভীরতায় জি এর মান একই হয়, সেই উচ্চতা বা গভীরতার মান কত? তাহলে আমরা যদি এরকম চিন্তা করি, এই এই দুইটারই, হ্যাঁ, এই এতটুকু এইচ আর এই এইচ সমান, জি তো সমানই, তাহলে জি ও সমান এইচ ও সমান, তাহলে এটার মান কত? আমরা লিখতে পারি জি ইনসাইড ইকুয়াল টু জি এম আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর কিউব ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু জি আউটসাইড। দুইটার মান সমান, দুইটার মান সমান, তাহলে এই জিএম কাটা, তাহলে কি থাকতেছে? তাহলে কি থাকতেছে? আর মাইনাস এইচ আর প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু আর কিউব। তাহলে আর মাইনাস এইচ, এটা হলো আর স্কোয়ার প্লাস 2rh প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু আর কিউব। তাহলে গুণ করলে কি থাকতেছে? কি থাকতেছে? আর কিউব প্লাস 2r²h প্লাস আর এইচ স্কোয়ার মাইনাস r²h মাইনাস 2rh স্কোয়ার মাইনাস এইচ কিউব ইকুয়াল টু আর কিউব। পুরাটা যদি আমি ওই পারে নিই, আর কিউব মাইনাস আর কিউব মাইনাস r²h, কারণ এ একটা আর 2 কাটা, প্লাস আর এইচ স্কোয়ার, এইটা আর এই 2 কাটা, প্লাস এইচ কিউব ইকুয়াল টু 0। তাহলে আমরা এইচ কিউব প্লাস আর এইচ স্কোয়ার মাইনাস r²h ইকুয়াল টু 0, তার মানে হলো এইচ স্কোয়ার প্লাস আর এইচ মাইনাস r² ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি এক্স এর ভ্যালু চলে আসে? এইচ স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস 6400, এইটা সরাসরি লিখি 6.4 ইন্টু 10⁶ এইচ মাইনাস 6.4 ইন্টু 10⁶ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এইচ এর মান কত আসে? পৃথিবীর পৃষ্ঠ থেকে একই উচ্চতা একই গভীরতা, আবার জি এর মানও একই, এটা হলো একটা হলো এটা স্পেশাল ভ্যালু, মানে এটা সর্বদাই এইচ ফিক্সড, জি এর মানও ফিক্সড, জি কত হবে সেটাও আমরা বের করতে পারবো।
So 3955417 point. H equal to 3955 Double five 417.528. 417.528 মিটার। ঠিক আছে, এইচ তাহলে এইখানে জি কত? জি হবে হলো এই যে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি সারফেস, এটা দিয়েও বের করতে। তাহলে 1 মাইনাস 3955417.528 বাই 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এইটা হবে হলো ওই জি এর মান এইচ উচ্চতায় বা এইচ গভীরতায়, জি এর মান আমরা এটা পাবো। কত আসে? So 3.7432. 3.7432 এই হলো একটা ম্যাথ। আচ্ছা, আমরা এই গ্রাফ ড্র করি আবার। R equal to R, GM by R square, এটা R H equal to এতটুকু হলো আমাদের H, R equal to কি লিখতেছে, R equal to R plus H equal to R plus H, R by 2. Number A, H equal to R by 2 উচ্চতায় G এর মান কত? Number B, H equal to R by 2 উচ্চতা হতে কোন বস্তু মুক্তভাবে গতিশীল হলে স্যার স্ক্রিন শেয়ারিং দেওয়া আছে না? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, ঠিক আছে। কারেন্ট চলে গেছে তো, যদি মোবাইল রেডি রাখছিলাম তারপরও কানেক্ট করতে করতে একটু সময় লেগে গেল। তাহলে H equal to R by 2 উচ্চতায় G এর মান কত? H equal to R by 2 উচ্চতা হতে কোন বস্তু মুক্তভাবে পড়লে একটি পৃথিবীর পৃষ্ঠে কত বেগ আঘাত করবে? স্যার গ্রাফের নিচে ব্লু কালারের সেকেন্ড লাইনে আর প্লাস কি লিখছেন? দাঁড়াও, এটি পৃথিবীর পৃষ্ঠে, ওই মাইক্রোফোনটা অফ করে দাও, পৃষ্ঠে কত বেগে আঘাত করবে? তাহলে এটা তো প্রথমটা তো সহজ, এবং এইখানে আমরা কিন্তু কখনো এই যে স্বল্প উচ্চতার সমীকরণ ইউজ করব না,
তাহলে এই জি সারফেসেরটা ইউজ করতে পারি, বা সরাসরি যদি আমাদের এই আর এর ভ্যালু দেয়া থাকে আর 6.4 ইন্টু 10⁶ মিটার, আর এম হলো 6 ইন্টু 10⁻24 কেজি, তাহলে আমরা সরাসরি, সুতরাং জি ইকুয়াল টু হবে কত, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে জি এম বাই আর আর 2 হোল স্কোয়ার, তাহলে কত আসবে, 4gm বাই 9 আর স্কোয়ার। জি এর মান কত আসে, স্যার 4.34495। 4.34495। কত বেগে আঘাত করবে, কত বেগে আঘাত করবে, মনে আছে সূত্র, ওই যে ইয়াতে পড়াইছিলাম, কাজ শক্তি ক্ষমতাতে পড়াইছিলাম, কাজের সূত্রটা স্যার নাকি ওই যে মাইনাস বাই আর ইন্টু আর প্লাস এইচ? এই যে যদি আমরা এইচ উচ্চতা থেকে এইচ প্লাস আমাদের ইয়াটা কি ছিল, ডব্লিউ ইকুয়াল টু ছিল জি এম এম 1 বাই আর ফাইনাল, ফাইনাল ছিল হ্যাঁ স্যার। মাইনাস 1 বাই আর ইনিশিয়াল, এইটা ইকুয়াল টু হবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে কোত্থেকে আসবে, কোত্থেকে আসবে, আর বাই 2 উচ্চতা। তাহলে জি এম এম 1 বাই আর প্লাস এইচ মাইনাস 1 বাই আর ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এম এম কাটা, তাহলে জি এম, এখানে আমরা আর ইন্টু আর প্লাস এইচ, তাহলে আর প্লাস এইচ, না উল্টা হবে তো, আচ্ছা সমস্যা নেই, আমরা মাইনাস নিব না, মাইনাস আর, মডুলাস ভ্যালু আমরা দিয়ে দেই, তাহলে এখানে আসবে হলো আর মাইনাস এইচ ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার। তাহলে থাকতেছে মডুলাস ভ্যালু নিলে চলে আসবে কত, 2gm বাই 2gm h ইন্টু আর আর প্লাস এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে 2gm, h এর ভ্যালু হলো আর বাই 2 ডিভাইডেড বাই আর আর প্লাস আর বাই 2, তাহলে আর আর কাটা 2 2 কাটা ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gm বাই 3r, সুতরাং ভি ইকুয়াল টু রুট ওভার 2gm বাই 3r, এই বেগে আঘাত করবে। এম আর এর ভ্যালু দেয়া আছে, এখন বেগের মান বের করে ফেলো। কি স্যার মহাকর্ষ বলের বিরুদ্ধে বলে কি ঋণাত্মক আসছিল? এটা আমরা ভুল লিখছি নাকি, আচ্ছা সূত্র ঠিক আছে স্যার, মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ যেহেতু। না না, আমরা পৃষ্ঠ থেকে এই উচ্চতায় নিলে তো নেগেটিভ আছে। ও আচ্ছা, আমরা তো এখানে ভুল লিখছি, এনে তো নেগেটিভ আসার কথা না, এনে তো আমরা আর মাইনাস এইটা লিখবো, তাহলে এইটা আসবে আর আর প্লাস, এটা আমরা ভুল লিখছি, আর প্লাস এইচ মাইনাস আর, আর ইনিশিয়াল তো আসলে আর প্লাস এইচ, আর আর ফাইনাল হলো আর, ঠিক আছে। তাহলে এইখানে বেগের মান কত আসে, 2 ইন্টু 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই 3 ইন্টু 6.4 ইন্টু 10⁻6,
এইটা হলো বেগের মান, কত আসে? স্যার 6.46 ইন্টু 10 কিউব, 10 কিউব, মানে 10 টু দি পাওয়ার 3 আসছে স্যার। 6.46 ইন্টু 10 টু দি পাওয়ার 3। হ্যাঁ মিটার পার সেকেন্ড, তার মানে হলো 646 কিলোমিটার পার সেকেন্ড, এত বেগে আঘাত করবে। কাজ শক্তির এই ইকুয়েশন কিন্তু মানে আমাদের ইম্পর্টেন্ট, এবং এটা যে কোনো জায়গায় মানে এই যে মহাকর্ষে আবার নতুন করে কিন্তু এই সমীকরণ আনে না, কারণ যেহেতু এটা কাজ শক্তি ক্ষমতাতে পড়ানো হয়েছে, এই সমীকরণ কিন্তু আর মানে এখানে নাই, কিন্তু এটাও কিন্তু আমাদের দরকারি। যখন তাহলে স্যার ভূপৃষ্ঠের বাইরে থেকে আসবে তখনই স্যার এই কাজ করতে সমতার এই সূত্রটা ব্যবহার করব। পৃষ্ঠ থেকে নেওয়া বা আনা মানে পৃষ্ঠ থেকে h/2 উচ্চতায় উঠাইতে কত বেগে নিক্ষেপ করা লাগবে সেটার ক্ষেত্রেও, বা ওই তুমি যদি এই উচ্চতায় উঠাইতে ব্যয়িত শক্তি হিসাব করতে চাও বা কত বেগে নিক্ষেপ করতে হবে, সর্বদাই আমাদের ওই এই কাজ শক্তির এই যে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে স্যার। তারপরে এই উচ্চতা আর গভীরতার ম্যাথ তেমন একটা ঝামেলা হওয়ার কথা না, ম্যাক্সিমামই তোমরা পারবা, এটা বেশি একটা ঝামেলা হবে না। এখন আসি আমরা ঘূর্ণনের জন্য বা পৃথিবীর আহ্নিক গতির জন্য জি এর মানে আহ্নিক গতির জন্য জি এর কেমন তারতম্য হয়। জি এর উপর আহ্নিক গতির প্রভাব, এখন কারেন্ট, এখন আবার যদি অফ করি, আহ্নিক গতির প্রভাব, আমাদের কৌণিক বেগ কত? আমাদের কৌণিক বেগ আছে জি স্যার, পৃথিবীর কত? twice pi by তাহলে পৃথিবীর কৌণিক বেগ কত স্যার একটা কোয়েশ্চেন বলো? স্যার আগে ম্যাথ স্যার টাইমটা কিভাবে ক্যালকুলেট করব স্যার? কোনটা? এই ক্ষেত্রে স্যার এটা টাইম কিন্তু আসলে এইভাবে ক্যালকুলেট করা যাবে না, টাইমে এখানে একটু ঝামেলা আছে, এটা ঘুরে ঘুরে পড়বে, তো এটা কিন্তু সোজা এসে পড়বে না, এটা ঘুরে ঘুরে পড়বে, ঠিক আছে? এখানে ঘুরে আমরা কেন স্যার? হ্যাঁ ঘুরে ঘুরে কেন? কারণ পৃথিবীর গতি আছে না, বার্ষিক গতি আছে না, জি স্যার। তাহলে দুইটা লব্ধি নিয়ে তো সে পড়বে। শুরুতে যখন যে জায়গায় ছিল, এই পৃথিবীর যে জায়গায় ছিল, যখন ভূমিতে আঘাত করবে পৃথিবী কি একই জায়গায় থাকবে নাকি? না স্যার। তো এটা টাইম পরিবর্তনশীল ত্বরণ, তো ওইভাবে টাইম হিসাব করতে হবে, পরিবর্তনশীল ত্বরণ। তো এটা টাইম আসলে এসব ক্ষেত্রে টাইম চাই আমি কোনো ম্যাথ দেখি নাই, টাইম চায় না, এগুলো টাইম হিসাব করা যায় না, বা যা গেলেও একটু কমপ্লিকেটেড। তাহলে পৃথিবীর কৌণিক বেগ কত? এইগুলা তো বাঁকাতারা হচ্ছে। পৃথিবীর কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই বাই টি রেডিয়ান পার সেকেন্ড, তাহলে টুয়াইস পাই বাই 24 ইন্টু 3600 রেডিয়ান পার সেকেন্ড, কত আসে এটা? মেবি 7.27 ইন্টু 10 টু দি পাওয়ার -5। দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে। তাহলে পৃথিবী এই সমকোণিক বেগে ঘুরতেছে। এখন ধরো আমরা আছি উত্তর গোলার্ধে, ধরো এখানে আছি, এখানে আমি আছি, তাহলে এটা হলো কেন্দ্র, এটা হলো বিষুব রেখা, এটা হলো বিষুব রেখা।
বিষুব রেখা। তাহলে আমি এই আর ব্যাসার্ধের পথে ওমেগা সমকোণিক বেগে ঘুরছি, তাহলে এই দিকে কাজ করবে কেন্দ্রবিমুখী বল এফ সি এফ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর। এটা তো এমভি, আমি উল্টা লিখে ফেললাম। এটা হলো এফ সি এফ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর। এখন এই কেন্দ্র বিমুখী বলকে যদি আমি প্রশমিত না করতে পারি তাহলে কি করব? ছিটকে যাব। এবং এটা কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাস কমে যাচ্ছে, এই কেন্দ্র বিমুখী বল হালকা গ্যাসগুলা মানে বায়ুমণ্ডল থেকে বের হয়ে যাচ্ছে। এর কারণ হলো এই কেন্দ্র বিমুখী বলের জন্য, এবং সেই কেন্দ্র বিমুখী বলকে প্রশমিত করতে পারে না, এর জন্য হালকা গ্যাসগুলা একবারে মানে বাইরের বহিস্থ যে গ্যাসগুলা থাকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কেন্দ্র বিমুখী বল, এই কেন্দ্র বিমুখী বলকে যদি আমরা প্রশমিত না করতে পারি তাহলে আমরা কিন্তু ছিটকে যাব। হ্যাঁ, তাহলে এই যে এইদিকে কাজ করতেছে এফসিএফ, এটাকে আমাদের প্রশমিত করতে হবে। প্রশমিত করার উপায়, এই যে এইদিকে কেন্দ্র বরাবর আমার এমজি কাজ করতেছে, এমজি, এবং এই কোণটাকে আমরা বলি ল্যামডা। তাহলে ল্যামডা অক্ষাংশে অবস্থানরত এম ভরের বস্তু ল্যামডা অক্ষাংশে স্যার বরাবর এমজি কি কোনটা? ওই যে এমজিটা, ওই এমজিটা কি পুরো কেন্দ্র বরাবরই কাজ করবে? এমজি এইখানে জিটা হলো জিএম বাই আর স্কয়ার। বুঝা গেছে? এটা কি বস্তুটার ওজন? এম ভরের হ্যাঁ বস্তু, ওজন, হ্যাঁ বস্তুর ওজন। এইটা হলো ঘূর্ণন না থাকলে ওজন কত, সেই ওজন। ওজন বস্তুটার বরাবর নিচে হবে না? বস্তু বরাবর নিচে কোন দিকে হবে? ওজন কোন দিকে কাজ করে? কেন্দ্র বরাবর স্যার। হ্যাঁ কেন্দ্র বরাবর হবে। ঠিক আছে। ওজন তো কেন্দ্র বরাবর হবে। আর আজ এই জি হলো এমজি হলো ঘূর্ণন না থাকলে যে ওজন হইতো। পৃথিবীর ঘূর্ণন না থাকলে যে ওজন লাভ করবে তা। তাহলে ল্যামডা অক্ষাংশে এম ভরের বস্তু ওমেগা সমকোণিক বেগে ঘুরলে FCF ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর কেন্দ্র বিমুখী বল লাভ করে। বিমুখী বল লাভ করে। তাহলে এইটাকে আমার প্রশমিত করতে হবে, এনি হাউ প্রশমিত করতে হবে। এবং এটা প্রশমন করার উপায় হলো আমার ওজন এমজি। তাহলে এমজি কাজ করতেছে এইদিকে এমজি, তাহলে এইটা যদি ল্যামডা হয় এই কোণটাও ল্যামডা, এই কোণটাও ল্যামডা, একান্তর কোণ বা অনুরূপ কোণ দিয়ে আমরা বলতে পারি ল্যামডা। তাহলে এইদিকে কাজ করতেছে FCF cos ল্যামডা, আর এই স্পর্শক বরাবর কাজ করতেছে FCF sin ল্যামডা। তাহলে আপাত ওজন এইটা হলো mg প্রাইম। ভর তো চেঞ্জ হয় না, তাহলে আপাত ওজন mg প্রাইম ইকুয়াল টু কত হবে? mg মাইনাস FCF cos ল্যামডা। তাহলে mg প্রাইম ইকুয়াল টু হবে mg মাইনাস m ওমেগা স্কয়ার আর cos ল্যামডা। তাহলে সুতরাং g প্রাইম ইকুয়াল টু হবে g মাইনাস ওমেগা স্কয়ার আর cos ল্যামডা। এইটা হলো আমার প্রাথমিক সমীকরণ, যেটা হলো আপাত অভিকর্ষ ত্বরণ।
ঘূর্ণনের স্যার ইফেক্ট বাদ দিয়ে বলো। স্যার এই যে FCF সাইন ল্যামডা এটার স্যার কি কোনো ইফেক্ট আছে? আছে, ওটা আসতেছে, ওটার ইফেক্ট আছে মানে হিউজ আছে। এটার ইফেক্ট আছে। মানে গ্যাস স্পিকার হলো আপাতত ত্বরণ মানে কোনটা? হ্যাঁ, আপাতত ঘূর্ণনের ইফেক্ট বাদ দিয়ে। তাহলে দেখো, এইটা আর, এইটা হলো ক্যাপিটাল আর, এইটা ল্যামডা, ঠিক আছে? তাহলে আমরা এইটা হলো ভূমি, এটা লিখতে পারি আর কস ল্যামডা, আর এতটুকু লিখতে পারি আর সাইন ল্যামডা। ভূমি হলো কস আর লম্ব হলো সাইন, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস ল্যামডা ইন্টু কস ল্যামডা। তার মানে হলো জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। তাহলে এইটা হলো আপাত বা ঘূর্ণনের প্রভাব সহ অভিকর্ষজ ত্বরণের মান। ঘূর্ণনের প্রভাব থাকলে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? সেটা হলো জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। কারো কোনো প্রশ্ন আছে? স্যার বলো। ব্যাংকিং এ স্যার একটা জিনিস দেখলাম যে ঘূর্ণনযুক্ত রাস্তায় বাঁক নিতে চাইলে সর্বোচ্চ বেগ দিয়েছে √GR ইন্টু ট্যান থিটা প্লাস মিউ কে বাই 1 মাইনাস মিউ কে ট্যান থিটা। কোনটা কোনটা? ওই ব্যাংকিং এর ক্ষেত্রে স্যার সর্বোচ্চ বেগ ঘর্ষণ থাকলে এগুলা কালকের ক্লাস আর পরের ক্লাসে, ঠিক আছে? কালকে আর পরশুর ক্লাসে আমাদের প্রবলেম গুলা নিয়ে কথা বলবো, ঠিক আছে? কালকে আর পরশুর ক্লাসে আমরা আমাদের প্রবলেম নিয়ে কথা বলবো। তাহলে ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে, অর্থাৎ বিষুব রেখার উপর তাহলে cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1, সুতরাং জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর, অর্থাৎ বিষুব রেখার উপর আহ্নিক গতির প্রভাব সবচেয়ে বেশি। গতির প্রভাব সবচেয়ে বেশি। জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার ও আর, বিষুব রেখার উপর আহ্নিক গতির প্রভাব সবচেয়ে বেশি। আর ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে অর্থাৎ মেরুতে না কিন্তু মেরু বিন্দুতে একবারে এক্সাক্ট একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট আছে, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু, একটা বিন্দু, দুইটা বিন্দু, দুই মেরুতে দুই বিন্দু। মেরু বিন্দুতে cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0, তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি, অর্থাৎ আহ্নিক গতির কোনো প্রভাব নাই। কোনো প্রভাব নাই। এই যে এটা লোকটা কমন কোয়েশ্চন, পৃথিবীর কৌণিক বেগ কত গুণ করলে একটা বস্তু ছিটকে যাবে? পৃথিবীর পৃষ্ঠের একটা বস্তু ছিটকে যাবে। এখন অসীম গুণ করলেও ছিটকে যাবে না যদি বিষুব রেখায় থাকে, মেরু বিন্দুতে থাকে। বুঝা গেছে বিষয়টা? মেরু বিন্দুতে থাকলে মানে যতই তুমি পৃথিবীর কৌণিক বেগ যতই বৃদ্ধি করো না কেন, সে ছিটকে যাবে না, কারণ মেরু বিন্দুতে ঘূর্ণনের কোনো প্রভাব নাই। এটা হলো কমন একটা কোয়েশ্চেন। যে কমন কোয়েশ্চেনটা কি? পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻²৪ কেজি এবং ব্যাসার্ধ
6.4 into 10 to the power 6 মিটার। এবং পৃথিবীর কৌণিক বেগ 7.27 into 10 to the power -5 রেডিয়ান পার সেকেন্ড। নাম্বার এ, পৃথিবীর কৌণিক বেগ কত গুণ হলে এটা তো এত তাড়াতাড়ি দিলে হবে। প্রথম প্রশ্নটা হলো বিষুব রেখায় জি এর মান কত? নাম্বার বি, 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত হবে? নাম্বার সি, পৃথিবীর কৌণিক বেগ কত গুণ বৃদ্ধি করলে বিষুব রেখার কোন বস্তু ওজনহীন অনুভব করবে? বিষুব রেখার কোন বস্তু ওজনহীন অনুভব করবে? নাম্বার ডি, পৃথিবী ঢাকা শহর কত ডিগ্রি অক্ষাংশে আছে? 23.5 নাকি? জি স্যার। অক্ষাংশে অবস্থান করে। পৃথিবীর কৌণিক বেগ কত গুণ বৃদ্ধি পেলে ঢাকা শহরের একটি বস্তু ঢাকা শহরে অবস্থানরত মানুষেরা ওজনহীন অনুভব করবে? পৃথিবীর কৌণিক বেগ কত গুণ বৃদ্ধি পেলে ঢাকা শহরের মানুষেরা ওজনহীন অনুভব করবে? প্রথমটার অ্যান্সার জি প্রাইম ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর। দ্বিতীয়টার অ্যান্সার জি প্রাইম ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 45। তৃতীয়টার অ্যান্সার জি প্রাইম ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা এটাকে ওমেগা নট বলি, এটা ওমেগা নট। তাহলে জি এম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু 0, এটা হলো সি। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই আর, তার মানে হলো ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর। সুতরাং ওমেগা বাই ওমেগা নট কত, এটা আমরা বের করব। এত গুণ হইলেই ওজনহীন অনুভব করবে। আর নাম্বার ডি এর ক্ষেত্রে আসবে জি এম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর
cos square 23.5 equal to 0. স্যার সি নামে স্যার আর কিউব হবে না স্যার? আর কিউব কেন হবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো কাটা দিয়ে দিলাম, আর কিউব হবে, সরি সরি সরি, আর কিউব হবে, আমি তো কাটা দিয়ে দিলাম কেন? তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু হবে gm বাই আর কিউব cos স্কয়ার 23.5। তাহলে ওমেগা ইকুয়াল টু রুট ওভার gm বাই আর কিউব cos স্কয়ার 23.5। এইখানেও আমরা ওমেগা বাই ওমেগা নট বের করতে পারবো। তাহলে এই হলো আমাদের এই ম্যাথ। আশা করি আমরা এগুলা সলভ করতে পারবো, এবং এর বাইরে এগুলা দিয়ে তেমন কিছু ম্যাথ নাই। মানে দিতে পারে যে বৃহস্পতির ক্ষেত্রে এটা দিতে পারে, বৃহস্পতির ক্ষেত্রে হলো ধরো 10 ঘন্টা একবার ঘুরে আসে, হ্যাঁ, তাহলে কৌণিক বেগ ওইভাবে দিতে পারে। তবে অবশ্যই ইনফরমেশন গুলা দিবে, বাকি ইনফরমেশন গুলা ভর আর ব্যাসার্ধ দিবে। তাহলে আমরা ওই বৃহস্পতি 10 ঘন্টা একবার ঘুরে আসে, টি জানি, তাহলে কৌণিক বেগ কত, ওইগুলো আমরা বের করে ফেলতে পারবো। স্যার কোশ্চেন যা থাকবে নাকি স্যার মুখস্থ করতে হবে আমাদের? না, মুখস্থ কেন লাগবে, সব তো ইনফরমেশন দেওয়া থাকবে, নাহলে তোমরা এগুলো পারবা কোথা থেকে? স্যার বই একটা ছক আছে সব গ্রহের অভিকর্ষ ত্বরণের, ওইগুলো মুখস্থ করার দরকার নাই, কারণ ওই টাইপের আসলে ম্যাথ আসলে ইনফরমেশন দিয়ে দিবে। ডাক্তার পৃথিবীর ভর বের করে আবার কি সূত্র লিখছে স্যার দেখলাম। পৃথিবীর ভরের সাথে অন্যগুলোর সম্পর্ক দেয়া থাকলে তো আমরা দেখাইলামই, যে সম্পর্ক তো আছেই, আমরা তো দেখাইলামই, লাস্ট ক্লাসে তো আমরা দেখাইছি। ধরো ঘূর্ণনের ক্ষেত্রে সবচেয়ে যেটা আমরা মানে জানি যে বৃহস্পতিটা 10 ঘন্টা একদিন হয়, তাহলে বৃহস্পতিটা বেশি আসতে পারে আর কি, অন্যগুলো আসবে না। এখন আসি সাইনের কি ইফেক্ট, এবং সাইনের ইফেক্ট কিন্তু আসলে মারাত্মক। যে এই যে আমরা বাদ দিয়ে দিলাম, শুধু কজ নিয়ে কাজ করলাম, সাইন আমরা করলাম না, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের বিষুব রেখা, এই হলো বিষুব রেখা। ধরো একটা বস্তু আর ব্যাসার্ধের পথে এখানে ছিল, তাহলে এইদিকে কাজ করতেছিল FCF, এইদিকে হলো FCF cos ল্যামডা, আর এইদিকে হলো FCF sin ল্যামডা। এখন আমরা যে পৃথিবীর পৃষ্ঠটা, এটা তো শক্ত পৃষ্ঠ না, এটা তো ঘর্ষণ বল দিতে পারে, তাই না? জি স্যার। তাহলে এই দিকে কাজ করতেছে FCF sin ল্যামডা, আর এই দিকে কাজ করে FS। তাহলে আমরা সাধারণত মানে এটার মান খুব বেশি হয় না, অনেক ক্ষুদ্র একটা মানই হয়, তোমরা হিসাব করে দেখতে পারো। পৃথিবীর ঘূর্ণনের জন্য এই মানটা খুব বেশি কিছু হয় না আসলে। 23 ডিগ্রি অক্ষাংশে আমরা কত ধরো আমাদের এই মানটা কত হবে, ধরো আমি কত বল অনুভব করব 23 ডিগ্রিতে, তাহলে m ওমেগা স্কয়ার r sin ল্যামডা, তাহলে r কত, m ওমেগা স্কয়ার r cos ল্যামডা sin ল্যামডা। তাহলে m ধরো আমার ভর হলো 84 কেজি, 84 ইনটু 7.27 ইনটু 10 টু দি পাওয়ার -5 স্কয়ার ইনটু সাইন 23.5 ইনটু কস 23.5, কত আসে? তাহলে আমরা ঢাকা শহরে ধরো আমার উপর এই বলটার মান কত নিউটন?
1.6 to 10 inverse 7 1.62 into 10 inverse 7 নিউটন, অনেক কম, তাই না? তাহলে এইটা আমরা ঘর্ষণ দিয়ে এটাকে কি করে ফেলতে পারি? প্রশমিত করে ফেলতে পারি। ঘর্ষণ বলের এটা আসলে বোঝাও যাবে না যে আমরা ঘর্ষণ মানে এটা যে কেউ তোমাকে টানতেছে, ঘর্ষণ এমন ভাবে এটাকে নিউট্রাল করে দিবে আমরা বুঝবো না। তাই বলে এটার ইফেক্ট যে নাই তা না। যখন পৃথিবী কি এখনের মতো শক্ত সবসময় ছিল? না স্যার। শুরুতে কি ছিল? গলিত গ্যাস পিণ্ড, গলিত গ্যাস পিণ্ড বা এটা গলিত পিণ্ড। তখন তো এটার ইফেক্ট মানে ঘর্ষণ বা এই যে এটাকে আমরা বলি হলো সান্দ্রতা, হ্যাঁ, প্রবাহী ঘর্ষণ বল দিয়ে এটাকে পুরোপুরি ইফেক্ট মানে এটাকে নিউট্রাল করা যায় না। তাহলে দেখা গেছে আস্তে আস্তে এইদিকের ভর কোন দিকে আসছে? এই ভর কোন দিকে? সব এইদিকে গেছে, এবং ভর এইদিকে যাওয়ার কারণেই পৃথিবীর এই যে বিষুব রেখা বরাবর ব্যাসার্ধ বাড়ছে। এবং এই যে পৃথিবীর বিষুব রেখা বরাবর ব্যাসার্ধ বাড়ার কারণই হলো এফসিএফ সাইন ল্যামডা। এফসিএফ সাইন ল্যামডার জন্য এইদিকেও থাকলে এইদিকে বা এই যে এখানে থাকলে এইদিকে, তাহলে বিষুব রেখা বরাবর আস্তে আস্তে কি হয়েছে? ব্যাসার্ধ বাড়ছে, ব্যাসার্ধটা চেঞ্জ হয়ে গেছে। এবং ইভেন এখনো এটার ইফেক্ট আছে। স্বাভাবিক পানি হলো H2O আর ভারী পানি D2O। তাহলে H2O এর তুলনায় D2O এর উপর এফসিএফ সাইন ল্যামডার মান প্রভাবটা বেশি, তাই না? জি স্যার। তাহলে দেখা যায় যে সমুদ্রের পানির মধ্যে যত D2O আছে আস্তে আস্তে সব বিষুব রেখার নিচে চলে আসে। বিষুব রেখা বরাবর সমুদ্রের তল দেশে আমরা বালতির বালতি পানি তুলবো, সব D2O, সব D2O। কার জন্য? এফসিএফ সাইন ল্যামডার জন্য। এবং D2O আমাদের খুব দরকার। এটা হলো মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয় D2O। আর প্রতি 1836টা বা সামথিং এর হাইড্রোজেনের মানে যদি রেশিও বলো, হাইড্রোজেন আর D2O ডিউটেরিয়ামের রেশিও বলো 1836:1। তাহলে 1836:1 এইভাবে তো যদি আমরা হাইড্রোজেন থেকে যদি ডিউটেরিয়াম আলাদা করে D2O করি তাহলে তো গেছে। আর এটা প্রাকৃতিক ভাবে এই কাজটা আমাকে করে দিচ্ছে কে? এই পৃথিবীর মানে ঘূর্ণনের জন্য এফসিএফ সাইন ল্যামডার জন্য আস্তে আস্তে কি হচ্ছে? সমুদ্রের পানিতে যত D2O আছে সব কোন দিকে ধাবিত হচ্ছে? এই বিষুব রেখা বরাবর। এবং বিষুব রেখা বরাবর সমুদ্রের তলদেশ থেকে আমরা বালতির বালতি পানি তুললে সব D2O, সব D2O, সব। ওইখানে কোনো নাই মানে H2O পাওয়া যাবে না, সব D2O। স্যার D2 এর ভর বেশি বলে এফসিএফ সাইন থিটার প্রভাব বেশি। হ্যাঁ অবশ্যই H2 এর তুলনায় ওটার প্রভাব বেশি না? এটা কি ভরের কারণে মূলত? হ্যাঁ হ্যাঁ, ভরের কারণে। আচ্ছা স্যার। আর আমরা সমুদ্রে মানে আমরা শক্ততে যারা এতে আছি ওইটা কি বলে ঘর্ষণ বল দ্বারাই এটাকে আমরা